নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন সমরেশ মজুমদারের লেখা কণ্ঠে পারিপার্শ্বিকের মালা। সকাল 7:30টায় চেম্বারে এলো যখন সৌমিত্র, তখনই মক্কেলদের ভিড় শুরু হয়ে যায়। ঘুম ভাঙে 6:30টায়। বাথরুমে ঢুকে দাঁত মেজে দাড়ি কামিয়ে স্নান সেরে বেরিয়ে দেখেন গৌরী টেবিলে চায়ের কাপ আর টোস্ট রেখেছে। তাড়াতাড়ি তৈরি হয়ে টেবিলে এসে বসার আগেই নিপা এসে যায়। ইংরাজিতে অনার্স করে এমডি পড়ছে মেয়ে। হেসে বলে, গুড মর্নিং। গুড মর্নিং। টোস্টে হাত দেন সৌমিত্র। গিলে না, ধীরে সুস্থে খাও। গৌরী কাপে চা ঢালেন। মা কেমন আছেন? চা দিয়ে এসেছি। মেয়ের দিকে তাকালো সৌমিত্র। তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? প্রশ্নটা গতকালও করেছো বাবা। তাতে কি হলো? গতকাল সকালের পর কোনো সমস্যা তৈরি হতে পারে না? হয়নি। গুড। গৌরী, বাপিকে একটা ফোন করো। এই তো গত রবিবারও ফোন করেছিল। 3 দিনের ছুটিতে মায়ামি যাবে বলেছে। বৌমার বাচ্চা হতে এখন অনেক দেরি আছে। চায়ের শেষ চুমুক দিয়ে উঠে দাঁড়ালেন সৌমিত্র। ঘড়ি দেখলেন 7:10। তারপর দোতলার সিঁড়ি বেয়ে ওপরে চলে এলেন। এই বাড়ি বানিয়েছিলেন সৌমিত্রর বাবা সুধাময়। দোতলা বাড়ি, বিশাল ঘর, শ্বেতপাথরের মেঝে। সে সময় দক্ষিণের এই বর্ধিষ্ণু পাড়ায় জমির দাম হয়তো এখনকার তুলনায় খুব কম হলেও মানুষের ক্রয় ক্ষমতা বেশি ছিল না। কিন্তু সুধাময় অ্যাটর্নি হিসাবে দুহাতে রোজগার করেছিলেন। বড় ছেলে সৌমিত্রকেও নিজের প্রফেশনে এনেছেন। আজ সৌমিত্রর নামডাক নেহাত কম নয়। মায়ের ঘরের দরজায় দাঁড়িয়ে পরিচিত দৃশ্যটি দেখলেন সৌমিত্র। দোতলার বারান্দায় মোড়ায় বসে বিস্কুট খাওয়াচ্ছেন রমা। তার হাতের খুব কাছাকাছি বসে কাকগুলো বিস্কুটের টুকরো গিলছে। তোমার চা খাওয়া হয়ে গিয়েছে? রমা মুখ ফিরিয়ে তাকালেন। হ্যাঁ। কাকদের সংখ্যা বাড়ছে? না রে, একটা খোঁড়া কাক ছিল, সেটা আসেনি। তোমার ওষুধপত্র ঠিক আছে তো? হ্যাঁ। যাচ্ছি। আয়। নেমে এলেন সৌমিত্র। দোতলার হল ঘরের অন্য পাশে দুটো ঘরে নিশ্চয়ই ঘুমোচ্ছে 2 ভাই। সিঁড়ি দিয়ে নামবার সময় খেয়াল হলো ওদের সঙ্গে অনেকদিন দেখা হয় না। গোপাল এসে যায় 7টার কিছু পরে। এসেই মধুকে দিয়ে চেম্বার পরিষ্কার করে গ্লাসে জল ভরে রাখে। ভেতরের দরজা দিয়ে চেম্বারে ঢুকে সৌমিত্র জিজ্ঞেস করলেন, কজন এসেছেন? গোপাল বলল, 10 কি 11। তোমাকে অনেকবার বলেছি 5 জনের বেশি সকালে না ডাকতে। আজ 10টায় কোর্টে ঢুকতে হবে। সৌমিত্র তার চেয়ারে বসলেন। এখন টানা 9:20 পর্যন্ত মক্কেলদের সঙ্গে কথা বলে যেতে হবে। তারপর কোর্ট। হাইকোর্ট পাড়ার চেম্বারে বসে লাঞ্চের সময় কিছু খেয়ে নিয়ে আবার ডেট থাকলে কোর্টে যাওয়া। তারপর রাত 8টা পর্যন্ত অফিসে বসে কেস তৈরি করা। বাড়িতে ফিরেও মাঝে মাঝে মক্কেলদের মুখোমুখি হতে হয়। রাত 10টায় স্নান সেরে পেট ভরে ভাত খেয়ে পরের ভোরে উঠবেন বলে শুয়ে পড়েন সৌমিত্র। ডাক্তারের পরামর্শে আজকাল ঘুমের ওষুধ খাচ্ছেন তিনি। সকাল 8টায় ওপরে উঠল নিপা। সে ডানাকাটা সুন্দরী না, কিন্তু একবার তাকালে দ্বিতীয়বার দেখতে হয় ওকে। লম্বাই এবারে ছেলেদের ধাত পেয়েছে। গায়ের রং একটু চাপা, কিন্তু লাবণ্য উজ্জ্বল। 5 ফুট 5 ইঞ্চি শরীরটাকে ঠিকঠাক রাখতে নিপা খাদ্যাভ্যাস পাল্টে ফেলেছে। এই নিয়ে গৌরীর সঙ্গে অশান্তি লেগেই আছে। ঠাকুমার ঘরে ঢুকে নিপা দেখল তিনি ফোনে কথা বলছেন। হ্যাঁ, খেয়েছি। না রে, একটা কাক আসেনি। সেই ল্যাংড়াটা কি হলো কি জানি। আর ঠিক আছে। ঠাকুমা রিসিভার নামিয়ে রাখতেই নিপা জিজ্ঞেস করল, এটা ক নাম্বার? ঠাকুমা হেসে ফেললেন। 2।
তাহলে শেষটা এলো বলে। মা, চা খেয়েছো? সব কটা কাককে বিস্কুট খাইয়েছো? এখন তাহলে রাখছি। আচ্ছা, তুমি রোজ এক জবাব দাও, তার চেয়ে টেপ করে রাখলেই হয়। বলা মাত্রই টেলিফোন বাজল। ঠাকুমা হাত বাড়ানোর আগেই ছোঁ মেরে রিসিভার তুলে নিপা বলল, হ্যালো। ও তুই? মা কোথায় রে? ছোট পিসি, ঠাকুমা ঠিক করেছে রোজ যেসব প্রশ্ন করো সেগুলো আজ করলে জবাব দেবে না। ঠাকুমার চা খাওয়া হয়ে গিয়েছে, কাকগুলোকেও বিস্কুট খাইয়েছে। নাও কথা বলো। রিসিভার এগিয়ে ধরল নিপা। ঠাকুমা ফোন নিয়ে বললেন, কি রে, কেমন আছিস? নিপাটা কি পেকেছে দেখেছো? বড় হচ্ছে। এবার ওর বিয়ে দিয়ে দাও। যাকগে, ভালো আছো যখন, তখন রাখছি। ওপারে রিসিভার রাখার শব্দ হতেই রমা মাথা নাড়লেন। ঘোড়ায় জিন চাপিয়ে ফোন করে। অবশ্য এখন তো ওদের চোখে অন্ধকার দেখার সময়। তাহলে চোখে যখন আলো দেখে তখন ফোন করলে পারে। সংসার কি বস্তু তা বিয়ের পর বুঝতে পারবি। আলো দেখার অবকাশ কোথায়? বলিনি কি? বলেছি। ওরা বলে সকালে উঠে আমার গলা না শুনলে নাকি ওদের কাজে মন বসে না। তা তোর বাবাও বা কম কি? রোজ ঠিক এক সময় এই ঘরে ঢুকবে, একই প্রশ্ন করবে। আজ মিথ্যে কথা বলেছি। কি বলেছ? ওই যেই জিজ্ঞাসা করলো, তোমার ওষুধপত্র ঠিক আছে তো? অমনি বলে দিলাম আছে। সে কি, তোমার ওষুধ তো শেষ হয়ে গেছে। চেঁচাস না তো, যা আছে তাতে আর চলে যাবে। তোর বাবা কোনোদিন আমার ওষুধ কিনে দিয়েছে? যে কেনে সে ঠিক খেয়াল রেখে আজ নিয়ে আসবে। তুই যখন টেপ করবি বললি, তখন তোর বাবার প্রশ্নের উত্তরগুলোও টেপ করে রাখিস। একই কথা তো ওর সঙ্গেও বলতে হয়। তবু তোরা আসে, ফোন করে, একই কথা বললেও রোজ দেখা করে, এটুকু তো পাই। নিপা দেয়ালের দিকে তাকালো। ঠাকুরদা সুধাময় গম্ভীর মুখে তাকিয়ে আছেন। এটা ফটোগ্রাফ নয়, অয়েল পেন্টিং। ঠাকুরদাকে আবছা মনে পড়ে নিপার। ছবিটার কাছে গিয়ে দাঁড়ালো সে। তার যখন 3 বছর বয়স, তখন দোতলার বারান্দা থেকে নিচের রাস্তায় দাঁড়ানো লরিতে ঠাকুরদার মৃতদেহ তুলতে দেখেছিল। ফুলে শরীরটা ঢাকা ছিল, এইটুকু মনে আছে। খুব গম্ভীর মানুষ ছিলেন না? খুব। কেউ অপ্রয়োজনে কথা বলতে সাহস পেতাম না। তুমিও না? আমি আলাদা নাকি? তুমি ওর স্ত্রী ছিলে না? তাতে কি, তখন তো কপতি হয়ে থাকার যুগ ছিল না। তাছাড়া মানুষটা ছিল ঠিক 16 বছরের বড়। চেম্বার থেকে রাত 10টায় যখন ওপরে উঠতেন, তখন ওর বিদ্যাসাগরী চটির আওয়াজ কানে গেলেই তটস্থ হয়ে উঠতাম। কেন? বারে, যদি কোনো অন্যায় করে ফেলি তাহলে তো আস্ত রাখবেন না। অন্যায় না করলেও ভাবতে যদি কোনো অন্যায় করে ফেলি। তুই বুঝবি না। বড় মেজো তো তখন টু শব্দ করতেন না। পরে বড় যখন ওর সঙ্গে কোর্টে বের হলো, তখন তো ওর অবস্থা আরও খারাপ। মামলার ব্যাপারে পান থেকে একটু চুন খসলেই দাবরানি। তাহলে তো গ্রেট ডিক্টেটর ছিলেন। মানে? হিটলার, মুসোলিনি। আর তোমার বিয়ের সময় লোকটার বয়স কত ছিল? 27, ঠিক মায়ের বয়সী। সর্বনাশ করেছ কি? মায়ের বয়সী লোকটাকে বিয়ে করেছিলে? বিয়ে করেছিলাম কে বলল? বিয়ে হয়েছিল। ফুলশয্যার রাতে বলেছিলেন, তুমি বাচ্চা মেয়ে, বাচ্চার মতো থাকবে, কখনো মুখে মুখে কথা বলবে না। সেটা আমি কিছুতেই বরদাস্ত করব না, মনে রেখো। মনে রেখেছিলে? হ্যাঁ, ওর চলে যাওয়ার দিন পর্যন্ত ভুলিনি। এবার তুই যা, আমি 108 বার নাম লিখব। কাল তো দুর্গা নাম লিখছিলে, আজ কার নাম? তোকে বলবো কেন, যা পালা। ঠাকুমার ঘর থেকে বাইরে বেরিয়ে এলো নিপা। ওপাশে বড়কার ঘরে দরজা বন্ধ। বেলা 11টার আগে ওকে ডাকা নিষেধ। রাত 2টোর পর ঘুমোতে যায় বড়কা, বিয়ে করেনি।
জেগে থাকলে হইচই করে মাতিয়ে রাখে। 11টায় চা জল খাবার খেয়ে পাঞ্জাবি পাজামা পরে একতলায় নেমে গৌরীকে জিজ্ঞেস করবে, এনি নতুন খবর? কোনো খবর দেওয়ার থাকলে গৌরী বলেন, নইলে মাথা নাড়েন। বরকা সেটা দেখে হাসে। নো নিউজ ইজ গুড নিউজ। তারপর বাড়ি থেকে বেরিয়ে যায়। ফেরে 2:30 থেকে 3টের মধ্যে। স্নান সেরে খেতে বসে। খাবার ওর ঘরে হটবাক্সে রেখে দেয়া থাকে। খেয়ে দিয়ে আবার আলো নিভিয়ে ঘুম। সেটা ভাঙে সন্ধে 6:30টায়। তখন লিকার চা খায়। দুধ চা খেলে নাকি অ্যাসিড বাড়বে। তারপর 7:30টার সময় ভালো শার্ট প্যান্ট পরে বেরিয়ে যাবে বরকা। ফিরবে রাত 1টা নাগাদ। সবাই জানে ফেরে, কিন্তু ফেরার সময় ওর গলার স্বর কেউ শুনতে পায় না। হাঁটার ধরনটা অবশ্য একটু বদলে যায়। বাড়ির কারোর সঙ্গেও ওর তেমন ভাব নেই, শুধু নিপা ছাড়া। সকালে বেরোবার আগে অথবা বিকেলে ঘুম থেকে ওঠার পরে নিপাকে নিজের ঘরে দেখলে বরকা খুব খুশি হয়। নিপা পরের ঘরটার দিকে তাকালো। দরজায় পর্দা ঝুলছে। ভেতর থেকে এবার গান ভেসে এলো। MTV চলছে। নিপা সেদিকে এগোতে পর্দা সরিয়ে বাবুরাম বেরিয়ে এলো, হাতে একটা বালতি আর ভেজা তোয়ালে। নিপাকে দেখে হেসে চলে গেল ছাদের সিঁড়ির দিকে। পর্দা সরালো নিপা। ছোটকা বিছানার একপাশে বসে টিভি দেখছে, হাতে রিমোট। ছোটকার গায়ে এখন লম্বা ঝুল পাঞ্জাবি, লাল রঙের। চুল ভেজা, পরিপাটি করে আঁচড়ালেও ভেজাটা বোঝা যাচ্ছে। জানলার পাশে রাখা চেয়ারে বসতে যাচ্ছিল নিপা। ছোটকার চোখে পড়তেই হা হা করে উঠল। এই না, এখানে বসিস না, এই চেয়ারে বস। ওখানে বসলে কি অসুবিধা হবে তোমার? সেটা তুই বুঝবি না, যা বলছি তাই কর। একটু যেন রেগে গেছে ছোটকা। অতএব আদেশ মান্য করল নিপা। ছোটকা রিমোট টিপে টিভি বন্ধ করল। চা খেয়েছ? অনেকক্ষণ, স্নান হয়ে গেল। সকাল থেকে টিভি দেখতে তোমার ভালো লাগে? কি করব, এখনো কাগজ দিয়ে যায়নি। নিচে কাগজ এসেছে? হ্যাঁ। দেখলি, বাবুরামটাকে ছাড়াতে হবে, বললেও কথা শুনতে চায় না। আমি এনে দেব? না, তুই বস, যার ডিউটি তাকে করতে হবে। এই সময় বাবুরাম ফিরে এলো খবরের কাগজ নিয়ে। 3টে কাগজ, 3টেই বাংলা। বিছানার উপর রাখলো কাগজগুলো। ছোটকা জিজ্ঞেস করলো, কখন কাগজ এসেছে নিচে? জিজ্ঞেস করিনি, কেন? তোমাকে বলেছি কাগজ দিয়ে যাওয়া মাত্র ওপরে আনতে। আজ কাগজ অনেক আগে এসেছে। আমি অবাধ্য লোক একদম পছন্দ করি না। আপনাকে স্নান করাচ্ছিলাম বলে নিচে যেতে পারিনি। যখন চা এনেছিলে তখন আনোনি কেন? বিশ্বাস করুন, তখন কাগজ দেখতে পাইনি। ঠিক আছে, এখন যেতে পারো। বাবুরাম বেরিয়ে গেলে ছোটকা হাসল। কেমন দিলাম বল? এমন করে বলো না ছোটকা, পুরনো লোক, ছেড়ে দিলে তুমি বিপদে পড়বে। কিন্তু তুমি আমাকে ওই চেয়ারে বসতে নিষেধ করলে কেন বলো তো? নিপার প্রশ্ন শুনে ছোটকা দেয়ালে হেলান দেয়া ক্লাস দুটো টেনে নিয়ে কোনো মতে টলতে টলতে নিচে নামল। পাঞ্জাবের ঝুল প্রায় পায়ের গোড়ালি পর্যন্ত থাকায় এই মুহূর্তে ওর পা দেখা যাচ্ছে না। ক্লাচে ভর দিয়ে জানলার পাশে এসে চেয়ারে বসে পড়ল ছোটকা। 2 হাতে মাথার চুল ঠিক করল, তারপর হাসল। আমাকে কেমন দেখাচ্ছে রে? হঠাৎ? বল না। ভালো, তুমি তো দেখতে ভালোই। থ্যাংক ইউ। এবার তুই যা। মানে? নিচে যা, বৌদিকে হেল্প কর। বড় হয়েছিস, সংসারের কাজকর্ম শিখে নে, নইলে শ্বশুর বাড়িতে গেলে বিপদে পড়বি নিপা। আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি এ কথা তোমায় কে বলল? কেউ বলেনি, এটাই তো স্বাভাবিক রীতি। ছোটকা জানলার বাইরে তাকালো, কিছু দেখলো এবং এবার ওকে একটু হতাশ বলে মনে হলো। তুমি বাইরে কি দেখছো বলো তো? কিছু না, কি আর দেখব, সারাক্ষণ তো এই ঘরে বন্দি থেকে টিভি দেখি, তাই এই জানলার পাশে বসে মাঝে মাঝে আকাশ দেখার শখ হয়।
এখন কথা বললে মনে হয় ভালো করে দেখা হলো না। বাবুরামকেও এ সময় এখানে থাকতে দিই না। অতএব নিপা বেরিয়ে এলো ঘর থেকে। সকালের শেষ মক্কেলকে দেখে সৌমিত্র মনে মনে অখুশি হলেন। এই ভদ্রলোক কেন যেন গায়ে পড়ে মামলা করতে চাইছেন তা তিনি বুঝতে পারছেন না। এর আগের দিন সরাসরি প্রশ্নটা করেছিলেন, দেখুন, মৃতা মহিলার সঙ্গে আপনার বা আপনাদের কোনো রক্তের সম্পর্ক নেই। মহিলা মারা যাওয়ার পর তার বাবা থানায় অভিযোগ জানিয়েছিলেন। পুলিশ মহিলার স্বামী, শাশুড়ি এবং দেওরকে গ্রেপ্তার করেছিল, কিন্তু প্রমাণ দিতে পারেননি। আপনারা ওদের প্রতিবেশী, এখন আপনারা 18 জন সই করেছেন বলে এটি হত্যাকাণ্ড, কিন্তু মহিলার বাবা চুপ করে গিয়েছেন। আপনারা হঠাৎ এটাকে হত্যাকাণ্ড বলে মামলা করতে এত উদ্যোগ কেন নিচ্ছেন? কারণ একটা অন্যায়ের সুবিচার হোক, এটাই আমরা চাই। মামলার খরচ কম হবে না, সেটা কে দেবেন? আমরা পাড়ার লোক চাঁদা করে দেব। ও, কিন্তু এখন সবাই যা বলছেন, মামলা চলতে শুরু করলে দেখা যাবে তারা তা বলছে না। বছর 2 লেগে গেলে টাকা দেওয়ার কেউ থাকবে না। তাছাড়া আপনাদের কোনো স্বার্থ নেই, মরাল অব্লিগেশন নেই। এরকম অভিনব মামলা করার কথা শুনেছি বলে মনে হয় না। যাই হোক, আপনারা প্রমাণ জোগাড় করে আমাকে দিন, তাহলে আমি কেসটা নিতে পারি। সেদিনের পর আজ ভদ্রলোক একাই এসেছেন। সৌমিত্র জিজ্ঞেস করলেন, এখনো আপনাদের একই রকম উৎসাহ আছে? ভদ্রলোক হাসলেন, তারপর খবরের কাগজের একটা টুকরো এগিয়ে দিলেন। সৌমিত্র দেখলেন জনপ্রিয় বাংলা কাগজের 2য় পাতার অংশটিতে মৃতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি যেখানে জানানো হয়, সেখানে একটি বিজ্ঞাপনের পাশে দাগ দেয়া আছে। সৌমিত্র পড়লেন, পৃথিবীতে মানুষের বড় শত্রু হলো মানুষ। সেই শত্রুদের চক্রান্তে তুমি তিলে তিলে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছ। তোমার মতো সদা হাস্যময় মানুষ, যার সাহায্যে আমরা আনন্দিত ছিলাম, তাকেই চলে যেতে হলো তথাকথিত প্রিয়জনের চক্রান্তে। আইন তাদের শাস্তি দিতে পারেনি ঠিকই, কিন্তু আমরা জানি ঈশ্বর তাদের শাস্তি দেবেন। তোমার আত্মার মঙ্গল কামনা করছি। ইতি তোমার প্রতিবেশী বৃন্দ। লেখাটির মধ্যে একটি সুদর্শনা মহিলার ছবি ছাপা হয়েছে। সৌমিত্রর ঠোঁটে হাসি ফুটে উঠল। এরা কি করেছেন? মানহানির দায় পড়ে যাবেন তো? ঠিক উল্টো। এই বিজ্ঞাপন ছাপার পর 2টো ঘটনা ঘটেছে। ওই বাড়ির বুড়ো কর্তা বিকেলে বেড়াতে বেরিয়ে আমাদের একজনকে ডেকে বলেছেন, ঈশ্বর নিশ্চয়ই শাস্তি দেবেন যারা দোষী তাদের, বাড়ির সবাইকে নয়। এই কথা থেকে প্রমাণ হচ্ছে ওই বাড়ির কেউ কেউ দোষটা করেছে। আমাদের বন্ধুর কাছে সেই মোবাইল ছিল যা থেকে ছবি তুলে নেওয়া যায়, রেকর্ড করা যায়। বৃদ্ধের এই বক্তব্য রেকর্ড করে রাখা হয়েছে, ছবিও উঠেছে। আচ্ছা, 2য় ঘটনাটা কি? বিজ্ঞাপন পড়ে পুলিশকে নতুন করে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন মন্ত্রী। বাহ, ভালো খবর। আপনাদের আর কিছু করণীয় নেই। যদি সত্যি মহিলা খুন হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই এই তদন্তে জানা যাবে। সৌমিত্র উঠলেন। দাঁড়ান। পকেট থেকে একটা খাম বের করে টেবিলে রাখলেন ভদ্রলোক। এগুলো ওর লেখা চিঠি। ভেবেছিলাম এগুলো প্রকাশ্যে আনবো না, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে সলিড প্রমাণ ছাড়া কেস হাতে নেন না। দয়া করে এগুলো পড়ে বলবেন আপনি মামলাটা নেবেন কিনা। কার লেখা চিঠি? মৃত মহিলার। কাকে লিখেছেন তিনি? আমাকে। সৌমিত্র এবার ভদ্রলোককে দেখলেন, তারপর বললেন, কাল সকালে একটা ফোন করবেন, আসতে হবে না। বলে খামটা নিয়ে ভেতরের দিকে পা বাড়ালেন। বড্ড দেরি হয়ে গেছে তাঁর। ঘুমিয়ে পড়েছিলেন রমা। বৌমার ডাকে ধর্মড়িয়ে উঠলেন। টেবিলে জলখাবারের প্লেট, জল সাজিয়ে রেখে গৌরী বললেন, মনে হচ্ছে শরীর খারাপ হয়েছে। না, রাত্রে ভালো ঘুম হয় না, দিনের বেলায় যখন তখন ঘুম পেয়ে যায়। মা উঠলেন, আঁচল সামলে খাট থেকে নামলেন। গৌরী বললেন, এই জামাটা আর পরবেন না। কেন, কি হয়েছে? বাপাসে ছিঁড়ে গেছে।
ও, আঁচলের তলায় তো ঢাকা থাকে, কে দেখতে যাচ্ছে? ছেঁড়া জামা পরার দরকার কি? গেলবার ছোট এক কথা শুনিয়ে গেল। ছোট কি বলেছে সে? মায়ের শাড়িগুলো কখনো যে সাদা ছিল তা এখন দেখে বোঝা যায় না বৌদি। বাড়িতে না কেচে ধোপার বাড়িতে মাঝে মাঝে তো পাঠাতে পারো। ঠিকই বলেছে সে। ও কি করে জানবে আপনি ধোপার বাড়িতে কাছিয়ে আনা কাপড় পরবেন না? ছেড়ে দাও তো ওদের কথা। বাপির ফোন পেয়েছো? হ্যাঁ, ভালোই আছে। আমি তো ভেবে কুল পাচ্ছি না, ওইটুকুনি মেয়ের বাচ্চা হচ্ছে অথচ পাশে আমরা কেউ নেই। ওর বাবার সঙ্গে কথা বলেছো? বলেছি, ওর হার্টের প্রবলেম আছে, প্লেনে এতটা পথ যেতে পারবেন না। তাছাড়া গিয়ে উনি কি করবেন? বাচ্চাকে সামলানো কি ওর পক্ষে সম্ভব? বৌমার মা বেঁচে থাকলে সমস্যা হতো না। আমি তো বুঝতে পারছি না তুমি যাচ্ছ না কেন। আপনার ছেলেকে জিজ্ঞাসা করবেন। ও কবে কি হয়ে গেছে সেসব মনে রাখিনি বলে তো এখন ফোনে কথা বলে। যে আসছে সে তো এ বাড়ির বংশধর। আমার শরীরে শক্তি থাকলে ঠিক চলে যেতাম। রমা চেয়ারে বসলেন, গৌরী আর দাঁড়ালেন না। গলায় ঘাম জমতেই সৌগতর ঘুম ভেঙে গেল। চোখ খুলে ওপরের দিকে তাকিয়ে দেখলেও পাখাটা স্থির হয়ে আছে। খুব বিরক্ত হলো সে। লোডশেডিং এর কারণে ঘুম ভেঙে মনে হয় ঘুমটা হঠাৎ হলো না। ঘড়ির দিকে নজর গেল, 11:22। যাচ্ছলে, তাহলে তো তার ওঠার সময় হয়ে গেছে। বাথরুম থেকে বেরিয়ে কাঁচা লুঙ্গি পরে বেলের বোতাম টিপল সৌগত। নিচের রান্নাঘরের শব্দটা হলে মদন চা নিয়ে আসবে মিনিট 5 মধ্যে। জানলার সামনে দাঁড়ালো সৌগত। এপাশে একটা গলি, গলির ওপাশে একটা গ্যারাজ। গ্যারাজের গায়ে 3তলা বাড়িটায় মেয়েদের হোস্টেল হয়েছে। জানলা দিয়ে ওদের ঘর দেখা যাচ্ছে। কেন যে পর্দাটা টেনে দেয় না? এ সময় একটা 20-21 মেয়ে এসে একটা জানলায় দাঁড়ালো, সৌগতকে দেখল এবং বেশ অভদ্র ভঙ্গিতে পর্দা টেনে দিল। সৌগত হেসে ফেলল। হাঁটুর বয়সী মেয়ে সব। সৌগতর যে 55 হতে আর মাসখানেক দেরি তা ওদের জানা নেই। মদনের গলা কানে এলো, আসবো? এসো। মদন ঢুকলো হাতে ট্রে নিয়ে। তাতে 1 পট লিকার চা, প্লেটে টোস্ট, চায়ের কাপ ডিশ আর ভাঁজ করার খবরের কাগজ। 365টা দিন একইভাবে জিনিসগুলো ট্রেতে চাপিয়ে মদন এই ঘরে আসবে। চা ঢেলে দেব? দাও। বাবু, আমি দেশে যাব। দেশে হঠাৎ? ছেলের মাধ্যমিক পরীক্ষা সিট পড়েছে ডায়মন্ড হারবারের স্কুলে। আমাদের গ্রাম থেকে তো রোজ যাওয়া আসা করা যাবে না। বাড়িতে কোনো বেটা ছেলে নেই যে ওর মা ডায়মন্ড হারবারে গিয়ে থাকতে পারবে। কদিন থাকবে? যে কদিন ধরে পরীক্ষা চলে। বৌদি তোমাকে ছুটি দিয়েছেন? হ্যাঁ, ছেলের পরীক্ষা বলেই রাজি হয়েছেন। টেস্টে কত % পেয়েছিল তোমার ছেলে? আমি জানি না বাবু, আমি তো বেশি খবর করতে পারি না। গ্রামের স্কুলের মাস্টাররা বিনি পয়সায় পড়ান, বইও দিয়েছেন। থাকবে কোথায়? ডায়মন্ড হারবারে থাকার জায়গা আছে? আমাদের গাঁয়ের একজনের শ্বশুরের মুদির দোকান আছে ওখানে। দোকানের পিছন দিকে 2-3 জন শুতে পারে, সেখানেই ব্যবস্থা হয়েছে। তা কাল থেকে আমার কি অবস্থা হবে? বাসন মাজা দিদি তার ননদকে কদিনের জন্য দেবে বলেছে। ও, কবে যাচ্ছ? আজই, দুপুরের কাজ শেষ হলেই যাব। চা খেতে খেতে কথা বলছিল সৌগত। খাওয়া শেষ হলে মদন ট্রে নিয়ে চলে গেল। খবরের কাগজে চোখ বোলালো সৌগত। সেই একই খবর। মিনিট 10 পরে পাজামা পাঞ্জাবিতে সেজে সৌগত ঘর থেকে বেরিয়ে এলো। হলঘরের ওপাশে মায়ের ঘরের দরজা ভেজানো, তবু সেটা খুলল সৌগত। মা ঘুমোচ্ছে কাত হয়ে। শরীর খারাপ নয় তো?
সে এগিয়ে গিয়ে মায়ের কপালে আঙুল রাখল। না, চামড়া ঠান্ডা। রমা চোখ খুললেন। ঠিক আছো তো? হ্যাঁ। গুড, অনেক দিন বেঁচে থাকতে হবে। কেন? তুমি শোনোনি, মানুষ মরে গেলে ভগবানের সমস্যা বেড়ে যাচ্ছে। স্বর্গ কিংবা নরকে আর পা ফেলার জায়গা নেই। সেখানে জায়গা না হওয়া পর্যন্ত মানুষের মরা চলবে না, তাই আয়ু বাড়িয়ে দিয়েছেন। ঘুমোও। সৌগত বেরিয়ে গেল। রমা চোখ বন্ধ করলেন আবার। তার মেজ ছেলের স্বভাব হলো অদ্ভুত অদ্ভুত কথা বলা। কিন্তু সত্যি যদি তেমন হয়, স্বর্গ নরকের দরজা যদি ভগবান বন্ধ করে দেন, তাহলে কি দুর্দশা হবে তার? হয়ে বেঁচে থাকতে হবে পৃথিবীতে। রমা ধর্মরিয়ে উঠলেন। তারপর বিছানা থেকে নেমে ধীরে ধীরে ছোট কাচের আলমারির সামনে এলেন। এই আলমারিতে তার পড়া প্রিয় বইগুলো রয়েছে। দেখে দেখে যেটি বের করলেন তার নাম দেবযান। চশমা পরে বহুবার পড়া বইটির প্রথম পাতায় চোখ রাখলেন তিনি। দোতলা থেকে নেমে বৌদির সংসারে ঢুকল সৌগত। ডাইনিং টেবিলের চেয়ারে বসে গৌরী তখন একটি অল্প বয়সী মেয়ের সঙ্গে কথা বলছেন। সৌগত জিজ্ঞাসা করল, এনি নতুন খবর? হ্যাঁ, মদন দেশে যাচ্ছে ছেলের পরীক্ষার জন্য। ও যতদিন না আসে ততদিন এই মেয়েটা কাজ করবে। ওর নাম রেখা। ভালো কথা, এলাম। সৌগত আর দাঁড়াল না। আইনক্সে গিয়েছিল নিপা সিনেমা দেখতে। টিকিটের দাম খুব বেশি হলেও ছবি এবং শব্দ এত ভালো যে দেখার আনন্দটা বেড়ে যায়। টোটা ফুল টিকিট কেটে তারপর ফোনে বলেছিল। ছবি শুরুর মিনিট 10 আগে আইনক্সে পৌঁছে নিপা দেখল টোটা ডান হাতের তর্জনী দিয়ে শূন্যে সারকে লাগল। সে কাছে গিয়ে জিজ্ঞাসা করল, টিকিট নেই? নেই। কলকাতার লোকের পকেটে এখন পয়সা কত বলতো? দামি টিকিট, অথচ হাউসফুল হয়ে গিয়েছে। চল, ব্ল্যাকটাই আরেকবার দেখি। টোটা মাথা নাড়ল। দুবার দেখেছি গুরু, এরপরে দেখলে খারাপ লাগবে। খারাপ লাগবে? এইসব ভালো জিনিস বেশি সহ্য হয় না। তাহলে চল প্রিয়াতে গিয়ে ট্রাই করি। টোটা মোবাইলের সুইচ অন করল। ওর মোবাইলে কলকাতার নামি সিনেমা হলের নাম্বার স্টোর করা আছে। হ্যালো প্রিয়া, কারেন্ট শোয়ের টিকিট পাওয়া যাবে? 3টে। ও শেট। মোবাইল অফ করলো টোটা। ফুল জিজ্ঞাসা করল, এখন কি করবি? লেটস গো টু সিটি সেন্টার। ওখানকার আইনক্সে বিকেলের শোয়ের টিকিট পেয়ে যেতে পারি। ইম্পসিবল, রাত 10টায় বাড়ি ফিরতে পারবো না। ম্যাক্সিমাম 8 কি 8:15। তুই কি এখনো খুকি আছিস? চল, এই রাস্তা ওয়ানওয়ে, গাড়ি আনতে পারবো না। নিমরাজি হয়ে নিপা পা বাড়ালো। পার্কিং ফি দিয়ে মারুতি 800-এ উঠে বসলো টোটা। ফুল বলল, আমি সামনে বসছি। বেল বাঁধতে হবে কিন্তু। বাঁধবো না, ধরে রাখবো, পুলিশ বুঝতে পারবে না। পিছনের সিটে বসে নিপা বলল, এসি চালা। ভ্যাট, তেলের দাম জানিস? আর এখন একটুও গরম নেই। টোটার বাবা ইনকাম ট্যাক্স কমিশনার। ও একমাত্র ছেলে, মা কলেজে পড়ান। বাড়িতে 3টে গাড়ি আছে। এখন 3-4 হাজার মাসে ইনস্টলমেন্ট দিতেই নতুন গাড়ি পাওয়া যায়। এই 800টা টোটাল। ও মাসে কত পকেট মানি পায় বলতে চায় না, কিন্তু গাড়ির তেল, সিনেমার টিকিট, কাফের বিল মেটাতে পারে অনায়াসে। ছেলেটার 2টো জিনিস পছন্দ হয় না নিপার। 1, কোনো অ্যাম্বিশন নেই। 2, রেগে গেলেই স্ল্যাং বলে। এমনিতে রোগাপটকা চেহারা, কিন্তু সেটা মনে রাখে না। তবে বন্ধু হিসেবে ভালোই। নিপা জিজ্ঞেস করল, তোর লেটেস্ট দিদির খবর কি? ফাইন। তুই কিন্তু এখনো পর্যন্ত কাউকেই দেখালি না। কি দরকার? দেখলে তো জেলাস হবি।
সঙ্গে সঙ্গে নিপা আর ফুল একসঙ্গে এমন জোরে হেসে উঠল যে পাশের গাড়ির ড্রাইভার হকচকিয়ে তাকালো ওদের দিকে। গাড়ির বাইপাস দিয়ে যেতে যেতে স্টেডিয়ামের কিছুটা আগে ফ্লাইওভারে উঠে নিকো পার্কের দিকে ঢুকল। নিপা বলল, এদিক দিয়ে কখনো যায়নি। নিকো পার্কে যাসনি? না, আমি কি বাচ্চা? কাউকে বলিস না, কলকাতা থেকে বের করে দেবে। ফুল বলল, এই চল না, সোজা গেলে নতুন টাউনশিপ। একবার বাবাকে পৌঁছাতে ওই রাস্তায় এয়ারপোর্ট গিয়েছিলাম, কি দারুণ রাস্তা। এদিকে এসেছি যখন তখন ঘুরে আসে একটু। টোটা তাকালো। তেলের দাম আমরা সবাই শেয়ার করব। নিপা মনে করিয়ে দিল, দেরি হয়ে গেলে সিনেমার টিকিট পাবো না। পাবো রে বাবা, পাবো। রাস্তাটা না দেখলে তুই পরে আফসোস করবি। করুণাময়ীকে বাঁদিকে রেখে সোজা এগিয়ে গেল টোটা। মিনিট 5 পরেই জনমানব শূন্য এক পৃথিবীতে পৌঁছে গেল ওরা, যেখানে একটা 4 লেনের চওড়া রাস্তা যেন পিছলে চলে গেছে দিগন্তের দিকে। নিপা বলল, দারুণ। ফুল বলল, আমেরিকান সিনেমায় এমনটা দেখা যায়। টোটা গলা খুলে গান ধরল, নেভাদা হাইওয়ে বুম 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 বিগ বিগ। টোটা চালা না। টোটা গান থামিয়ে বলল, সারাতে দিয়েছি, কি রাস্তা গুরু, গান ধর। মেয়েরা দুহাতে শব্দ করে গান ধরল। টোটা গান গাইছে স্টিয়ারিং এ আওয়াজ তুলে। গাইতে গাইতে বলল, 2টো মোটর বাইক আসছে। ফুল বলল, আমার খুব ইচ্ছে মোটর বাইকের ব্যাক সিটে বসে বয়ফ্রেন্ডের কোমরে সুড়সুড়ি দেব। বলতে না বলতে বাইক দুটো ওদের ওভারটেক করে গাড়ির সামনে চলে এসে হাত নেড়ে থামতে বলল। নিপা জিজ্ঞাসা করল, ওদের চিনিস? না। বাইক দুটো সামনে থাকায় গাড়ির গতি কমাতে বাধ্য হচ্ছিল টোটা। শেষ পর্যন্ত না থামিয়ে পারল না। সঙ্গে সঙ্গে বাইক দাঁড় করিয়ে নেমে এলো ওরা। একটা বাইকে 2 জন, অন্যটায় 1 জন ছিল। নিচু হয়ে জানলা দিয়ে ওদের দেখলো ওরা। তারপর টোটার পাশের দরজা খুলে এক হ্যাঁচকায় ওকে নামিয়ে নিল নিচে। যা যা মাল আছে ঝটপট দিয়ে দে। কে তোমরা? তোর বাপ, চিনতে পারছিস না? মাকে গিয়ে জিজ্ঞেস করবি। হাত বাড়িয়ে টোটার গলার সোনার চেন একটানে ছিঁড়ে ফেলতেই চিৎকার করে উঠল ফুল। সঙ্গে সঙ্গে 2য় জন, এই চিল্লাবি না, চুপ। ফুল শব্দ গিলল। নিপা বুঝল তারা ছিনতাইবাজদের হাতে পড়েছে। ততক্ষণে টোটাকে ওরা শুধু জাঙ্গিয়া পরিয়ে দাঁড় করিয়ে ওর যা ছিল তা নিয়ে নিয়েছে। তারপর গাড়ির উপর সে বালির উপর উপুর করে দিয়ে বলল, বাঁচতে চাস তো চুপচাপ শুয়ে থাক। তোর বডি দেখে হ্যাঙ্গারও লজ্জা পাবে, অথচ কি কপাল, 2 মাগি নিয়ে উঠছিস। ধাক্কা মেরে ওরা টোটাকে শুইয়ে দিল। 2য় জন এবার ফুলকে বের করে নিয়ে এলো গাড়ি থেকে। বাহ, দারুণ জিনিস। তোর জামাটা ছিঁড়তে হবে না খুলে দেখাবি? 1ম জন বলল, আগে মাল নিয়ে নে, তারপর খেলা করিস। কিছু করার আগেই ফুল তার যাবতীয় সম্পত্তি ছেলেটার হাতে তুলে দিল। নিপা সামনে পেছনে তাকাল। রাস্তায় কোনো গাড়ি নেই, চারধার ধু ধু করছে। হঠাৎ ফুল চিৎকার করে উঠতেই সে মুখ ফেরালো। ছেলেটা ফুলের জামার ভেতর হাত ঢুকিয়ে দিয়েছে। মাথায় আগুন জ্বলে উঠল নিপার। দরজা খুলে নিচে নেমে চিৎকার করল সে, কি ভেবেছিস তোরা? রাস্তার উপরে দাঁড়িয়ে নোংরামি করবি? ছেড়ে দে ওকে। 3য় জন হাসল খ্যা খ্যা করে। বাপস, এ দেখছি রাগী বেড়াল। চলবে, আমার চলবে। এসো সুন্দরী, প্যান্ট খোলো। এই সময় 1ম জন বলল, একটা গাড়ি আসছে, নীল সুমো। 3য় জন বলল, হাসুক, আমাদেরকে দেখে দাঁড়াবে না। গাড়িটা কাছাকাছি আসতেই ছেলেটা এগিয়ে গেল। দাঁড়াবেন না, চলে যান, বাবার খেলা দেখতে নেই, যা এখান থেকে।
সুমো গাড়িটা গতি কমিয়েছিল, শোনা মাত্র তীব্র বেগে চলে গেল। ছেলেগুলো যখন গাড়ির দিকে তাকিয়ে, তখন 4 ফুটের একটা বাঁশের দিকে চোখ গেল নিপার। রাস্তার পাশেই পড়ে আছে। চকিতে তুলে নিল সে ওটাকে। স্কুলের শেষ কয়েক বছরে মেয়েদের ক্লাসে উষাদি মেয়েদের ক্যারাটে শিখিয়েছিলেন। সে কথা মনে পড়তেই অদ্ভুত জোর পেল নিপা। ছুটে গিয়ে দ্বিতীয় ছেলেটি কিছু বোঝার আগেই তার মাথায় প্রচন্ড জোরে আঘাত করতেই ছেলেটা টলতে টলতে বাড়ির ওপর পড়ে গেল। তাই দেখে তৃতীয় ছেলেটি এগিয়ে এলো। তবে রে শালি, দেখাচ্ছি তোকে মজা। কোমর থেকে একটা লোহার শেকল খুলে নিয়ে বনবন করে ঘুরিয়ে এগিয়ে গেল নিপার দিকে। নিপা বাঁশ ওপরে তুলে আঘাত করতে যেতেই তার গায়ে শেকল জড়িয়ে গেল। বাঁশটাকে নাড়াতে পারছিল না নিপা। শেকলের টানে তার হাতছাড়া হয়ে গেল বাঁশটা। তাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল নিপা, কিন্তু সেই অবস্থায় মরিয়া হয়ে লাথি ছুড়ল ছেলেটার তলপেটের উদ্দেশ্যে। ওরে বাবা গো বলে ছেলেটা চেঁচিয়ে চেন ফেলে দিয়ে নিজের যৌনাঙ্গ চেপে ধরে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। নিপা সঙ্গে সঙ্গে বাঁশটা তুলে ধরে মাথার উপর তুলতেই প্রথম ছেলেটার গলা শুনতে পেল। মারলেই গুলি করব। মুখ ফেরালো নিপা। প্রথম ছেলেটা, হাতে রিভলভার। নিপা বাঁশ ফেলে দিতে বাধ্য হলো। দ্বিতীয় ছেলেটা ততক্ষণে উঠে বসেছে। মেরে ফেল, মেরে ফেল, আমার 12টা বাজিয়ে দিয়েছে শালি। প্রথম ছেলেটা এগিয়ে এলো। বাইক চালাতে পারবি না? এ যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে ফেটে গেছে। যাই হোক, বাইক চালাতে হবে। ও শালাকে আমি আমার সামনে বসিয়ে নিচ্ছি। তারপর নিপার দিকে রিভলভারের মুখ ঘোরালো। যা আছে দে। নিপা ওর ব্যাগ আর ঘড়ি খুলে দিতে বাধ্য হলো। ঠিক তখনই বাইকের ইঞ্জিন চালু হওয়ার শব্দ কানে আসতেই ওরা অবাক হয়ে দেখল চাঙিয়া পড়া অবস্থায় টোটা বাইক চালিয়ে বেরিয়ে গেল যেদিক থেকে এসেছিল। সর্বনাশ! প্রথম ছেলেটা ছুটে গেল দ্বিতীয় বাইকের দিকে। এদিকের গোলমালে কেউ খেয়াল করেনি টোটাকে। সে গাড়ির ওপাশে উপুর হয়ে শুয়েছিল। কারণ নজর না থাকায় সে নিঃশব্দে চলে গিয়েছিল বাইকের কাছে। প্রথম ছেলেটা বাইক চালু করে ঘুরিয়ে নিয়ে টোটাকে ধরবে বলে ধাওয়া করতেই নিপা বাঁশটাকে তুলে নিয়ে ছুড়ল ওর দিকে। ঠিক বল্লমের মতো সেটা আঘাত করল বাইকের পিছনের চাকায়। সঙ্গে সঙ্গে ছিটকে গেল ছেলেটা বাইক থেকে, আছড়ে পড়ল রাস্তায়। বাইকটা গোত্তা খেয়ে লাফিয়ে অনেকটা ছুটে উল্টে পড়ল। চাকা ঘুরতে লাগলো বনবন করে। মাটিতে পড়ে গিয়ে প্রচন্ড চোট পেয়েছিল ছেলেটা, কিন্তু সেটা উপেক্ষা করে রিভলভার বের করে শুয়ে শুয়ে গুলি ছুড়ল পিছন থেকে। এতক্ষণে ধাতস্থ হয়ে ফুল এগিয়ে গিয়ে নিপাকে টেনে নিয়ে এলো গাড়ির পাশে। চল পালাই। কোথায় পালাবো? দূরে গাড়ির আওয়াজ পাওয়া যেতে ফুল বলল, চল গাড়ি থামাই। নিপা মুখ বের করতে সাহস পাচ্ছিল না গুলি লাগার ভয়। হঠাৎ কানে এলো টোটার গলা। এই যে স্যার, এখানে। ফুল বলল, টোটা ফিরে এসেছে, চল সামনে যাই। ওরা বেরিয়ে আসতেই দেখল টোটা বাইক ফেলে রেখে দৌড়ে গিয়ে তার প্যান্টে পা গলাচ্ছে। পুলিশের একটা জিপ থেকে নেমে কয়েকজন সেপাই প্রথম ছেলেটাকে রিভলভার সমেত ধরে ফেলেছে অফিসারের নির্দেশে। এবার লক্ষ্যবিহীন গুলি ছোঁড়ার পরে আছাড় খেয়ে পড়ার যন্ত্রণায় সে নিস্তেজ হয়ে পড়েছিল। বাকি দুজনকেও তোলা হলো জিপে। ততক্ষণে পোশাক পরে নিয়েছে টোটা। এতক্ষণ এ রাস্তায় গাড়ি ছিল না। ছেলেগুলো ওদের আটকানোর পর মাত্র একটা গাড়ি এয়ারপোর্টের দিকে গিয়েছে, কিন্তু এখন এক এক করে গোটা 4 গাড়ি দাঁড়িয়ে গেল রাস্তায়। তাদের একটি থেকে ক্যামেরা আর মাইক্রোফোন হাতে নেমে এলো 3 জন। ঘটনাটা কি ঘটেছিল অফিসার? এখনো আমি ভালোভাবে জানি না। 3 জন ক্রিমিনাল এই ছেলে মেয়েগুলোকে আটকে ছিনতাই করতে চেয়েছে, শ্লীলতাহানি করতে চেষ্টা করেছে। ডিটেলস আমি থানায় গিয়ে জানতে পারব। অফিসার ঘুরে টোটাকে বললেন, গাড়িতে উঠুন, আমাকে ফলো করে থানায় আসুন। একজন সেপাই নেমে যাও বাইক দুটোর জন্য। টেলি সাংবাদিক টোটাকে জিজ্ঞেস করল,
ওই তিনজনকে কে বাধা দিল? ওরা তো দেখছি বেশ আহত হয়েছে। টোটা আঙুল তুলল। আমাকে ওরা রিভলভার দেখিয়ে মাটিতে উপুর করে রেখেছিল। যা করার ও একাই করেছে। সঙ্গে সঙ্গে মেয়েটা চলে গেল নিপার সামনে। আপনার নাম কি? নিপা। দেখুন, আপনাদের যা প্রশ্ন করার থানায় এসে করুন। এখন ওদের যেতে দিন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। চলুন, গাড়ি চালান। অফিসার চেঁচিয়ে বলতেই ওরা গাড়িতে উঠে বসল। জিপের পিছনে যেতে যেতে টোটা বলল, হাজার সিনেমায় যাওয়া হলো না। তারপরে সে খিঁচিয়ে উঠল। তোর জন্য স্বপ্নের রাস্তা দেখাতে নিয়ে এসেছিলি। তুই ইনসিস্ট না করলে আমরা এদিকে আসতামও না, কিছুই হতো না। ফুল প্রতিবাদ করল, আমি কি জানতাম এরকম হবে? নিপা যদি ওদের অ্যাটাক না করতো তাহলে কি অবস্থা হতো ভেবে দেখ। সত্যি নিপা, তুই যা করেছিস, উফ, যেন সিনেমা দেখলাম। কিন্তু টোটা, তুই অফিসারকে বললি তোকে মাটিতে রিভলভার দেখিয়ে শুয়ে রেখেছিল বলে কিছু করতে পারিসনি। ভাবখানা এমন, তা না হলে মেরে ফাটিয়ে দিতিস। তুই কি করছিলি? ওরে মা গো বাবা গো, ঠক ঠক করে কাঁদছিলি। নিপা না থাকলে আজ তোর হয়ে যেত। এতক্ষণে নিপা কথা বলল। টোটা, বাড়ি ফিরে চল। মানে? থানায় গেলে সারা পৃথিবী জেনে যাবে। কেন এত দূরে এসেছিলাম তার কি কৈফিয়ত দেব বাড়িতে? কিন্তু পুলিশ তো থানায় যেতে বলেছে। তুই আসতে চালা, জিপটাকে এগিয়ে যেতে দে, তারপর। কিন্তু পুলিশ নিশ্চয়ই পরে ধরে ফেলবে আমাদের। তুই কি তোর ঠিকানা বলেছিস? না। তাহলে খুঁজেই পাবে না। ফুল বলল, কখনো না। যে ছেলেটা আমার গায়ে হাত দিয়েছিল তাকে আমি কখনোই ছাড়বো না। তোরা কেউ না গেলে আমি থানায় যাব। নিপা বলল, আমিও চাই ওদের শাস্তি হোক, কিন্তু বাড়ি থেকে বলবি? যা সত্যি তাই বলবো। পুলিশের জিপকে অনুসরণ করে থানায় পৌঁছাতে ছেলে তিনটেকে নামানো হলো। তিনজনই এখন টলছে। বোঝাই যাচ্ছে আঘাত গুরুতর। ওসি বেরিয়ে এলেন। অফিসারের কাছে সব শুনে ওদের হাসপাতালে পাঠালেন চিকিৎসার জন্য। এরই মধ্যে টিভি সাংবাদিকের গাড়ি এসে হাজির। ওসি টোটাদের বললেন তার চেম্বারে চলে আসতে। মিনিট 5 বাদে ওসি জেরা শুরু করলেন। নাম? টোটা দত্তগুপ্ত। কি করা হয়? এমএ পরীক্ষা দিয়েছি। এরা? আমার বন্ধু, ও নিপা আর ও ফুল্লরা। গাড়িটা কার? আমার বাবার। ড্রাইভিং লাইসেন্স দেখি। পকেট থেকে পার্স বের করে ড্রাইভিং লাইসেন্স তুলে নিয়ে সামনে রাখল টোটা। সেটা দেখে নিয়ে ওসি জিজ্ঞেস করলেন, কোথায় যাওয়া হচ্ছিল? টোটা বলল, অত সুন্দর রাস্তায় কখনো গাড়ি চালাইনি, তাই বেড়াতে বেরিয়েছিলাম। বাবা কি করেন? ইনকাম ট্যাক্স কমিশনার। ওসি মুখ তুলে তাকালেন। তারপর একই ধরনের প্রশ্ন করলেন নিপা এবং ফুলকে। এরপরে ঘটনাটা ঠিক কি ঘটেছিল তা বিস্তৃত বিবরণ শুনে লিখে ফেললেন। প্রত্যেকের নাম ঠিকানা লেখার পর সই করিয়ে নিলেন। ওসি তাকালেন নিপার দিকে। তুমি এত সাহস পেলে কি করে? জানি না, ওরা যা বলছিল এবং করছিল তাতে মরিয়া হয়ে গিয়েছিলাম। একজন ঘরোয়া বাঙালি মেয়ে 3টি দুর্বৃত্তকে ওভাবে মারতে পারে তা আমার কল্পনার বাইরে। কিন্তু ধরো ওদের কেউ যদি মারা যেত, এখনো সেই সম্ভাবনা নেই তা নয়, তাহলে? আমার একটু আক্ষেপ হতো না। পৃথিবী থেকে অন্তত একজন বর্বর মরে গেছে শুনে খুশিই হতাম। তোমার বিরুদ্ধে হত্যার অভিযোগ এলে? বলতাম যা করেছি তা আত্মরক্ষার জন্য করতে বাধ্য হয়েছি। গুড। এই সময় টেলিফোন বাজল। ওসি রিসিভার তুলে বক্তব্য শুনে বললেন, হ্যাঁ, এখন আমার সামনেই বসে আছে। রিসিভার রাখতেই আবার ফোন। হ্যালো, ইয়েস। ও, সেন্স এসেছে? ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি। ওসি রিসিভার রেখে বললেন,
ওদের সেন্স এসে গেছে, ডাক্তার বলছেন মারা যাওয়ার ভয় নেই। তিনি বেল টিপতেই সেই অফিসার ঘরে ঢুকলেন। আপনি এখনই 3 জন কনস্টেবলকে হাসপাতালে পাঠিয়ে দিন। কাল সকাল পর্যন্ত ওদের পাহারা দেবে, ওখান থেকেই কাল কোর্টে তুলবেন। ঠিক আছে, কিন্তু স্যার বেশ কিছু কাগজের রিপোর্টে টিভির লোক বাইরে অপেক্ষা করছে ওদের ইন্টারভিউ করবে বলে। এসপি আসছেন, ততক্ষণ ওদের অপেক্ষা করতে বলো। নিপা ঘড়ি দেখল, টোটাকে বলল, তোর মোবাইলটা দিবি বাড়িতে? ওসি বললেন, তুমি ওই ল্যান্ডলাইনটা ব্যবহার করো। একপাশে রাখা টেলিফোন টেনে নিয়ে ডায়াল করলো নিপা। ওদের বাড়িতে একটাই ফোন, একতলার বসার ঘরে, তার 2টো এক্সটেনশন, একটা বাবার চেম্বারে, অন্যটা দোতলায়। হ্যালো, কে? ঠাকুমার গলা। আমি নিপা, মা কোথায়? জানি না, বোধহয় নিচে। তুমি মাকে বলে দাও আমার বাড়ি ফিরতে দেরি হবে, চিন্তা না করতে। কত দেরি হবে? উত্তর না দিয়ে রিসিভার রেখে দিল নিপা। ফুলকে জিজ্ঞাসা করল, তুই বাড়িতে জানাবি না? ফুল মাথা নাড়ল, এখনো সময় হয়নি। উত্তর 24 পরগনার এসপি অবাঙালি, কিন্তু চমৎকার বাংলা বলেন। থানায় এসে আলাপ করার পর ভদ্রলোক খুব প্রশংসা করতে লাগলেন। খুব ভালো কাজ করেছো তোমরা, বিশেষ করে তুমি। মেয়েরা যদি রুখে দাঁড়ায় তাহলে এইসব বদমাস্তের সংখ্যা কমে যেতে বাধ্য। এসপি ওদের যে ঘরে নিয়ে গেলেন সেখানে যেন তিল গলার জায়গা নেই। ওরা ঢুকতেই ফ্ল্যাশ বাল্ব আলো ছড়াতে লাগলো, ভিডিও ক্যামেরা চলতে শুরু করলো। এসপি বললেন, এই 3 জন খুব ক্লান্ত, বুঝতেই পারছেন বিরাট ঝড় বয়ে গেছে ওদের ওপর দিয়ে, তাই দয়া করে তাড়াতাড়ি ছেড়ে দিন। সঙ্গে সঙ্গে প্রশ্নবাণ ছুটে আসতে লাগলো। ছেলে 3টেকে ওরা চিনত কিনা, কেন ওই রাস্তায় ওরা গিয়েছিল, গাড়ি থামবার পর ছেলেগুলো কি বলেছিল। জবাব দিচ্ছিল টোটা। একজন জিজ্ঞাসা করল, ম্যাডাম, আপনার গায়ে কি ওরা হাত দিয়েছিল, মানে শ্লীলতাহানি করেছিল? ফুল মাথা নিচু করল। নিপা বলল, হ্যাঁ, সেই চেষ্টা করছিল। করছিল? কিভাবে করছিল? আপনি এই ধরনের প্রশ্ন করবেন না, শুনলেই মনে হচ্ছে আপনার সঙ্গে সেই ছেলেটার কোনো তফাৎ নেই। এসপি বললেন, কারেক্ট, প্রশ্ন করতে গিয়ে রুচি হারাবেন না প্লিজ। আর শুনলাম আপনি একাই 3 জনকে ঘায়েল করেছেন। আপনি কি ক্যারাটে বা ওই রকম কিছু ট্রেনিং নিয়েছিলেন? না, ট্রেনিং বলতে যা বোঝায় তা নেওয়ার সুযোগ হয়নি। তবে স্কুলে গেমস টিচার উষা দিয়ে কি করে আত্মরক্ষা করতে হয় তা শেখাবার চেষ্টা করেছিল। স্কুল ছাড়ার পর সেই চর্চার ছিল না। তাহলে একা কি করে করতে পারলেন? মরিয়া হয়ে গিয়েছিলাম, বুঝেছিলাম তা না হলে ওরা আমাদের 2 জনকে শেষ করে দেবে। তখন আর মাথা ঠিক ছিল না। আপনার বন্ধুরা আপনাকে সাহায্য করেনি? টোটাকে ওরা উপর করে শুইয়ে রেখেছিল, আর ফুল এত নার্ভাস হয়ে গিয়েছিল যে তবু টোটা ওদের চোখ এড়িয়ে ওদেরই বাইক নিয়ে ছুটে গিয়েছিল পুলিশকে খবর দিতে। ও যদি না যেত তাহলে আমার পক্ষে ওদের আটকানো আর সম্ভব হতো না। আপনি কি চান সমস্ত বাঙালি মেয়ে এইভাবে রুখে দাঁড়াক? বাঙালি কেন, সব মেয়েরই উচিত অন্যায়ের প্রতিবাদ করা। এসপি বললেন, অনেক হয়েছে, বাকি যা জানার তা থানার অফিসারদের কাছ থেকে আপনারা জেনে নিন। ওদের বাড়ি ফিরতে হবে। ওই ভদ্রলোকই ওদের বাইরে বের করে এনে গাড়িতে তুলে দিলেন, দিয়ে বললেন, আশা করি যখন যেমন প্রয়োজন হবে তখন তোমরা আমাদের সঙ্গে সহযোগিতা করবে। গুড নাইট। টোটা গাড়ি চালালো। নিকো পার্কের সামনে আসতেই পাশে এসে গেল আরেকটা গাড়ি। আমরা টিভি চ্যানেল থেকে বলছি, আপনারা কি এরপরে আর কখনো ওই রকম নির্জন রাস্তায় বেড়াতে যাবেন? উত্তর না দিয়ে টোটা গাড়ির গতি বাড়ালো। এতক্ষণ শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা কণ্ঠে পারিপার্শ্বিকের মালার প্রথম পর্ব।
উপন্যাসটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।